হ্যালো ভিউয়ার্স, চিন্তুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ভারতে কমিটি ব্যবস্থা আর উপরে একটি বিবরণ দাও। বা এইভাবে আসতে পারে প্রশ্নটি, ভারতীয় পার্লামেন্টের কমিটি ব্যবস্থার একটি বিবরণ দাও। অর্থাৎ এক কথায় কমিটি ব্যবস্থা। তা দেখো, এখানে উত্তরটি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। এখানে প্রথমে তোমরা একটা হেডলাইন করবে, ভারতীয় পার্লামেন্টের কমিটি ব্যবস্থা। কমিটির প্রয়োজনীয়তা। দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে এবং জনগণের নিকট দায়িত্বশীল থেকে শাসন ব্যবস্থা পরিচালনায় সহায়তা করে। পার্লামেন্টের প্রধান কাজ হলো দেশ শাসনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, কিন্তু বর্তমানকালে সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে বিবেচনা করা সম্ভব হয় না। কমিটি ব্যবস্থা পার্লামেন্টের এই অসুবিধা দূর করে এবং এই কারণেই কমিটির প্রয়োজনীয়তা গণতান্ত্রিক রাষ্ট্রে অস্বীকার করা যায় না। অল্প সংখ্যক সদস্য নিয়ে গঠিত কমিটিগুলি প্রত্যেক বিলের সুষ্ঠু বিচার বিবেচনা করতে সক্ষম হয় এবং তাদের বিবরণ অনুযায়ী পার্লামেন্টের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। ভারতীয় পার্লামেন্টের কমিটিগুলিকে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ফ্রান্স অপেক্ষা ব্রিটেনের সঙ্গে অধিক তুলনা করা যায়। স্থায়ী ও অস্থায়ী কমিটি। পার্লামেন্টের উভয় কক্ষ, লোকসভা ও রাজ্যসভায় বিভিন্ন ধরনের কমিটি রয়েছে। কমিটিগুলিকে প্রাথমিক পর্যায়ে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, স্থায়ী কমিটি ও অস্থায়ী কমিটি। আইন প্রণয়নের সময় অনেক বিল সিলেক্ট কমিটির নিকট পাঠানো হয়, এটি অস্থায়ী কমিটি। এই কমিটি অনেক সময় এড হক কমিটি নামে পরিচিত, কারণ বিশেষ কাজের জন্য গঠিত এই কমিটির আয়ু কার্য শেষ হয়। স্থায়ী কমিটিগুলি স্ট্যান্ডিং কমিটি, এর উদ্দেশ্য অনুযায়ী নানা শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন পয়েন্ট দেখো, লোকসভায় গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি, সেক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি। এর সংগঠন ও কার্যাবলী নিয়ে এখানে বলা হচ্ছে। দেখো, লোকসভার সদস্যগণের মধ্য থেকে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রতি বছর 30 জন সদস্য এই কমিটিতে নির্বাচিত হন। সমানুপাতিক প্রতিনিধিত্বের জন্য বিভিন্ন দল শক্তি অনুযায়ী দলীয় সদস্য প্রেরণ করতে পারে। কমিটির সদস্যগণের মধ্যে একজন সভাপতি নির্বাচিত হন। আনুমানিক ব্যয় হিসাব কমিটির মুখ্য কাজ হল সরকারি ব্যয়ের হিসাব পরীক্ষা করা, ব্যয় সংকোচনের সম্ভাবনা, প্রশাসনিক ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি, শাসন পরিচালনা, ব্যয় সংকোচের ক্ষেত্রে বিকল্প নীতির সূত্র উদ্ভাবন, সরকারের প্রস্তাবিত ব্যয়ের হিসাব নীতির সীমা মেনে চলছে কিনা এবং কিভাবে ব্যয়ের হিসাব পার্লামেন্টে উপস্থাপিত করা যায়, এই সকল বিষয়ে পর্যালোচনা করে কমিটি সুপারিশ করে থাকে। কমিটি সরকারের মূল নীতির কোনো পরিবর্তন করতে না পারলেও বিবরণীর মাধ্যমে পরামর্শ দান ও সুপারিশ করতে পারে। কমিটির সদস্যগণ সারা বছর ধরে কঠোর পরিশ্রম করে থাকেন। আনুমানিক ব্যয় হিসাব কমিটির বিবরণীর উপর লোকসভায় কোনো বিতর্ক বা আলোচনা হয় না, কিন্তু সরকারি ব্যয় সম্পর্কে কমিটির বক্তব্য লোকসভায় সদস্যগণের সম্মুখে উপস্থিত করার ফলে সরকার অমিত ব্যয় সম্পর্কে সচেতন হয়ে কাজ করে। আনুমানিক ব্যয় হিসাব কমিটির কাজের পরিধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই সমালোচনা সত্ত্বেও বলা হয় কমিটি ভারতের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রথমত, কমিটিকে লোকসভার সদস্যগণের একটি মূল্যবান শিক্ষাক্ষেত্র হিসেবে অভিহিত করা যায়। এতে আলোচনার মান উন্নত হয় এবং অভিজ্ঞ সদস্যগণকে কমিটিতে নিয়োগের সুযোগ ঘটে। দ্বিতীয়ত, লোকসভার মধ্যে ও বাইরে কমিটির বিবরণীর বিশেষ শিক্ষাগত মূল্য রয়েছে। সরকারের কার্যাবলী সম্পর্কে সুনিশ্চিত জনমত গঠনে কমিটি মূল্যবান ভূমিকা পালন করে। পয়েন্ট দেখো, সরকারি গাণিতিক কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটিস, সংগঠন ও কার্যাবলী। সরকারি গাণিতিক কমিটির গুরুত্ব অনুসারে একে ব্যয় হিসাব কমিটির যমজ ভ্রাতা হিসেবে উল্লেখ করা যায়। ব্যয় হিসাব কমিটি ব্যয়ের আনুমানিক হিসাব পরীক্ষা করে এবং সরকারি গাণিতিক কমিটি কিভাবে অর্থ ব্যয়িত হচ্ছে তা আলোচনা করে। কমিটি 22 জন সদস্য নিয়ে গঠিত। এটি মুখ্যত লোকসভার 15 জন নিয়ে বা কমিটি হলেও গুরুত্ব আরোপ করার জন্য রাজ্যসভা থেকে 7 জন সদস্য কমিটির অন্তর্ভুক্ত হন। কমিটি 1 বছরের জন্য গঠিত হয় এবং কোনো মন্ত্রী এই কমিটির সদস্য থাকতে পারেন না। কমিটির সদস্যগণের মধ্য থেকে স্পিকার একজন সদস্যকে কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করেন।
ভারতে সাধারণত সরকারি দলের সদস্যগণের একজন কমিটির সভাপতি হন, কিন্তু গ্রেট ব্রিটেনে দীর্ঘদিনের প্রথা অনুযায়ী কমিটির সভাপতির পদটি কোনো বিরোধী দলের সদস্যই পূরণ করেন। কখনো কখনো ভারতে বিরোধী দলের একজন সদস্যকে সভাপতি নিয়োগ করার প্রথা চালু হয়েছে। সরকারি গাণিতিক কমিটির কাজ হলো ভারত সরকারের আয় ব্যয়ের হিসাব পরীক্ষা করা। এই প্রসঙ্গে কমিটি কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রদত্ত রিপোর্ট পরীক্ষা করে স্থির করে যে পার্লামেন্ট যে উদ্দেশ্যে ব্যয় অনুমোদন করেছে তা যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা। দ্বিতীয়ত, অনুমোদন ব্যতীত কোনো ব্যয় হয়ে থাকলে সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করা এবং আয় ব্যয়ের ক্ষেত্রে যুক্তিসঙ্গত নিয়ম কানুনের সুপারিশ করাও এর গুরুত্বপূর্ণ কাজ। সরকারি গাণিতিক কমিটির অস্তিত্ব এবং এর বিবরণী লোকসভার সদস্যগণকে সরকারি ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সচেতন করে দেয়। এর ফলে সরকারকে সংযত হতে হয়। কমিটি সরকারি অর্থ ব্যয় হওয়ার পর বিচার বিবেচনা ও সুপারিশ ক্রমে সক্ষম বলে অনেকে এর মূল্য স্বীকার করেন না, কিন্তু সরকারি প্রশাসনের ত্রুটি বিচ্যুতি জনগণের সামনে প্রকাশ করে কমিটি গুরুত্বপূর্ণ বা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয়ত, এই কমিটির অস্তিত্ব এবং কম্পট্রোলার ও অডিটর জেনারেলের বিবরণী শাসন কর্তৃপক্ষকে সচেতন করে দেয় যে শাসন কার্য সম্পর্কে বিচার বিবেচনা ও সমালোচনার অধিকার পার্লামেন্টের রয়েছে। শাসনতন্ত্র প্রবর্তনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সরকারি গাণিতিক কমিটি সরকারি কার্যকলাপের ত্রুটি বিচ্যুতি উদ্ঘাটিত করে বিরোধী দলের দায়িত্ব পালন করে। 3 নম্বর যে পয়েন্টটা দেখো, কার্য পদ্ধতি সম্পর্কিত পরামর্শ কমিটি। লোকসভার কার্য পদ্ধতি নির্ণয় সম্পর্কে পরামর্শ দানের উদ্দেশ্যেই 1952 সালে এই কমিটি গঠিত হয়। লোকসভার স্পিকার এই কমিটির সভাপতি। 15 জন সদস্য সমন্বিত এই কমিটি লোকসভার কার্যাবলীর দ্রুত নিষ্পন্ন করবার বিষয়ে সহায়তা করে থাকে। সরকারি বিল সম্পর্কে আলোচনার সময় নির্ধারণ করা এবং কোনো বিষয়গুলি প্রাধান্য লাভ করবে তা স্থির করা এই কমিটির প্রধান কাজ। কমিটি সাধারণত একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং কমিটির সুপারিশ লোকসভা অধিকাংশ ক্ষেত্রে মেনে চলে। 4 নম্বর পয়েন্ট দেখো, বেসরকারি সদস্যের বিল কমিটি। এখানে বলা হচ্ছে কার্যপদ্ধতি নির্ধারণ সম্পর্কিত পরামর্শ কমিটি সরকারি বিল সম্বন্ধে যে ভূমিকা গ্রহণ করে, এই কমিটি বেসরকারি বিল সম্বন্ধে অনুরূপ ভূমিকা গ্রহণ করে থাকে। 1953 সালে এই কমিটি প্রথম গঠিত হয়। কমিটিতে 15 জন সদস্য থাকেন। বেসরকারি সদস্য কর্তৃক আনিত বিলগুলির উদ্দেশ্য গুরুত্ব অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা এবং লোকসভায় উত্থাপনের পূর্বে বিলের বিচার বিবেচনা করে বিবরণী দেওয়া কমিটির কাজ। পয়েন্ট 5 নম্বরে আবেদন সংক্রান্ত কমিটি। জনগণ ইচ্ছা করলে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন করবার প্রয়োজনীয়তা আবেদনের মাধ্যমে জানাতে পারে। 1953 সালের সাধারণ স্বার্থ সম্বন্ধে লোকসভার দৃষ্টি আকর্ষণ করবার জন্য জনগণের পক্ষ থেকে আবেদনের অধিকার স্বীকৃত হয়। এই আবেদন বিবেচনার জন্যই 25 জন সদস্য, লোকসভা থেকে কমপক্ষে 15 জন ও রাজ্যসভা থেকে কমপক্ষে 10 জনকে নিয়ে আবেদন সংক্রান্ত কমিটি গঠিত হয়। কমিটির একজন সদস্য কমিটির সভাপতি হন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কমিটির নিকট দরখাস্ত করা হয়ে থাকে। কমিটি প্রথম রিপোর্টে যে সকল আবেদন বিচার বিবেচনা করেছিল তাতে ডাকঘর সংক্রান্ত নিয়ম, কিছু উত্তরাধিকার আইন, সাম্প্রদায়িক ভিত্তিতে বৃত্তি প্রদান প্রভৃতি পরিবর্তনের প্রসঙ্গ ছিল। পরে পয়েন্ট দেখো, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি। লোকসভার সদস্যদের নিরাপত্তা, স্বাধীনতা, বিশেষ মর্যাদা রক্ষার জন্য সদস্যগণ ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে কতকগুলি বিশেষ অধিকার ভোগ করে থাকেন। অধিকার সম্পর্কিত কমিটি লোকসভার অধিকার সম্বন্ধে বিভিন্ন বিষয়ে বিচার বিবেচনা এবং অধিকার ভঙ্গের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে পারে। কমিটির 15 জন সদস্য রয়েছেন। লোকসভার সদস্য নন এমন কোনো ব্যক্তি কর্তৃক লোকসভার সদস্যদের প্রতি অসম্মান, সমষ্টিগতভাবে লোকসভার প্রতি অসম্মান এবং লোকসভার নির্দেশ অমান্য করা বা কার্য পদ্ধতিতে হস্তক্ষেপ প্রভৃতি কারণে অধিকার ভঙ্গের অভিযোগ আনা যায়। পার্লামেন্ট বা রাজ্য আইনসভার কোনো কার্যক্রমের অংশ বিশেষ বাতিল করা হলে তা যদি সংবাদপত্রে প্রকাশিত হয় তাহলে অধিকার ভঙ্গের অভিযোগ আনা যায়। শর্মা বনাম শ্রীকৃষ্ণ 1958 এই আইন অনুযায়ী বা এই মামলা অনুযায়ী এই আইন পাশ করা হয়েছে। কমিটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা, অধিকার রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। পয়েন্ট, অধস্থন পর্যায়ে আইন প্রণয়ন কমিটি।
বর্তমানকালে অর্পিত ক্ষমতা বলে আইন প্রণয়ন বা অধস্তন পর্যায়ের আইন প্রণয়ন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সকল বিষয়ে পার্লামেন্টের পক্ষে বিস্তৃত আইন কানুন রচনা করা অসম্ভব হয়ে পড়ায় পার্লামেন্ট অনেক ক্ষেত্রে আইনের মূল কাঠামোটি নির্ধারিত করে বিস্তৃত নিয়মকানুনের দায়িত্ব শাসন বিভাগের উপর অর্পণ করে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত উপ আইন, নিয়ম কানুন এবং উপনিয়ম প্রভৃতি পরীক্ষা করা এবং সেই সম্পর্কে বিবরণী প্রদানই অধস্থন পর্যায়ের আইন প্রণয়ন কমিটির মূল কাজ। স্পিকার কর্তৃক মনোনীত 15 জন সদস্য 1 বছরের জন্য এই কমিটির সদস্য থাকেন। পয়েন্ট দেখো, নিয়ম প্রণয়ন কমিটি। এই কমিটি স্পিকার কর্তৃক মনোনীত 15 জন সদস্য নিয়ে গঠিত। পদাধিকার বলে লোকসভার স্পিকার এই কমিটির সভাপতি হন। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই কমিটি কাজ সম্পাদন করে থাকে। এই কমিটির প্রধান কাজ হলো লোকসভার কাজ পরিচালনা ও কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা এবং নতুন নিয়মকানুন সম্পর্কে সুপারিশ করা। 9 নম্বর পয়েন্ট দেখো, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি। পার্লামেন্টে প্রশ্ন জিজ্ঞাসার সময় সরকারি সদস্যগণ অর্থাৎ মন্ত্রীগণ সবার সম্মুখে বিভিন্ন ধরনের কার্যের প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়ে থাকেন। সরকার কর্তৃক প্রদত্ত এই প্রতিশ্রুতি কতদূর কার্যকর হয়েছে তা বিবেচনার জন্যই 1953 সালে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠিত হয়। এই কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত। কমিটি বিভিন্ন ক্ষেত্রে বিবরণীর মাধ্যমে মন্তব্য করেছে যে সরকারি প্রতিশ্রুতি সাধারণভাবে 2 মাসের মধ্যে কার্যকর হওয়া উচিত। যে ক্ষেত্রে তা সম্ভব হবে না সেক্ষেত্রে তার যথোপযুক্ত কারণ পার্লামেন্টের সদস্যগণকে জানাতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই কমিটির মূল্য অনেক। পয়েন্ট 10 নম্বর দেখো, সভার সদস্যগণের অনুপস্থিতি সম্বন্ধীয় কমিটি। এই কমিটির 15 জন সদস্য স্পিকার কর্তৃক 1 বছরের জন্য মনোনীত হয়। সদস্যগণের সভা থেকে অনুপস্থিতির জন্য ছুটি প্রার্থনার বিষয়ে সকল দরখাস্ত এই কমিটি বিবেচনা করে। তাছাড়া কোনো সদস্য 60 দিন বা তার অধিক দিন বিনা অনুমতিতে সভা থেকে অনুপস্থিত থাকলে এই বিষয়টি বিবেচনা করা এই কমিটির অন্যতম কাজ। এই দীর্ঘ অনুপস্থিতি মার্জনা করা হবে কিনা অথবা আসনটি শূন্য বলে ঘোষণা করা হবে কিনা তা স্থির করে কমিটি রিপোর্ট প্রদান করে। পরে পয়েন্ট দেখো, এটি শেষ পয়েন্ট, সরকারি সংস্থা সম্পর্কিত কমিটি। সরকারি সংস্থা সম্পর্কিত কমিটি 1964 সালে গঠিত হয়। স্বাধীনতার পরবর্তী অধ্যায়ে সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের শিল্প ও অর্থনৈতিক সংস্থা গড়ে উঠেছে। এই সংস্থাগুলির অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংশাসিত সংস্থা হিসেবে কাজ করে এবং সংশ্লিষ্ট মন্ত্রী দপ্তরের প্রত্যক্ষ পরিচালনাধীনে থাকে না। এই সকল সংস্থার কাজের উপর পার্লামেন্টের তত্ত্বাবধান সংরক্ষণের জন্যই সরকারি সংস্থা সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে লোকসভা থেকে 15 জন এবং রাজ্যসভা থেকে 7 জন, মোট 22 জন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়। কোনো মন্ত্রী এই কমিটির সদস্য থাকেন না। সরকারি সংস্থাগুলির কাজের ত্রুটি উল্লেখ করে বিভিন্ন সুপারিশ প্রদান করে এই কমিটি স্বল্পকালের মধ্যে অপচয় ও অকাম্য ব্যয় রোধে আংশিক সক্ষম হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন, এয়ার ইন্ডিয়া, শিল্পগত অর্থ কমিশন, তৈল ও প্রাকৃতিক গ্যাস কমিশন প্রভৃতি সংস্থাগুলি সরকারি সংস্থার অন্যতম। উপরিউক্ত কমিটি ছাড়াও রাজ্যসভা ও লোকসভায় অন্যান্য কমিটিগুলি হলো কক্ষ কমিটি, হাউস কমিটি, যুগ্ম কমিটি, জয়েন্ট কমিটি এবং সিলেক্ট কমিটি প্রভৃতি। তো এই ছিল পার্লামেন্টের কমিটি ব্যবস্থা বা ভারতের সংসদে কমিটি ব্যবস্থা। এই প্রশ্নটির উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে তার উত্তরগুলি নিয়ে খুব দ্রুত আমি তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক